সংসদে ঐক্য, বাইরে কোন্দল, হঠাৎ উত্তপ্ত ছাত্র রাজনীতি। শিক্ষা প্রতিষ্ঠানে চলবে না দলীয়করণ, অস্থিরতা সৃষ্টি করলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি বিএনপির। সরকারি দলের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ জামায়াতের। এখানে দলীয়করণের কোনো সুযোগ নেই। স্থিতিশীলতা নষ্ট করবে যেই হোক, কাউকে এখানে ছাড় দেওয়া হবে না। দেশের সমস্ত ক্যাম্পাস, রাজশাহী সব জায়গায় আমরা ছাত্র দলকে শিবিরের প্রতি এগিয়ে দিই। সংঘাত মুক্ত ক্যাম্পাস চান সাধারণ শিক্ষার্থীরা। দায়িত্ব নিতে হবে মূল দলগুলোকে। রাজনীতি হোক, কিন্তু শিক্ষার্থীদের জন্য হোক। দেশের যে একটা সংকট, এগুলো ওভারকাম করার জন্য আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। সেন্টারটাকে, কোর্টটাকে কন্ট্রোলে রাখার জন্য সবাই মোটামুটি চাই যে আমার অধীনে থাকুক। মাদার অর্গানাইজেশনগুলো ব্যবস্থা নেবে, যদি না নেয় তাহলে তার একটা প্রভাব পড়বেই রাজনৈতিক জীবনে, সামাজিক জীবনে, মানুষের মনোগত জীবনে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বিরোধীদের সমাবেশ। সংসদেই সমাধান খুঁজছে বিএনপি। আন্দোলনের নামে অরাজকতা হলে মোকাবেলার হুঁশিয়ারি। উপজেলা নির্বাচন সামনে রেখে সাংগঠনিক শক্তি বাড়াতে মনোযোগী এনসিপি। পদবঞ্চিত বিএনপি নেতাদের দলে ফেরানোর চেষ্টা, দরজা খোলা নিরাপরাধ ছাত্রলীগ নেতাকর্মীদের জন্যও। চলমান তাপপ্রবাহ থাকবে আরও কয়েকদিন। আপাতত নেই বৃষ্টির পূর্বাভাস। উজানের ঢলে হাওড়ে আকস্মিক বন্যার শঙ্কা। আবহাওয়া পরিবর্তনে হাসপাতালে বাড়ছে শিশুরোগীর চাপ। রানা প্লাজার ধ্বংসস্তূপে দাঁড়িয়েই বদলে গেছে পোশাক খাত। মামলা নিষ্পত্তি দীর্ঘসূত্রিতায় ন্যায় বিচার না পাওয়ার অভিযোগ। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস বিজিএমইএর। এবং বাজারে সরবরাহ বেড়েছে বোতলজাত সয়াবিনের। দাম কমেনি খোলা তেলের। ঊর্ধ্বমুখী চিনি ও লবণের বাজার। ডিম ও মুরগির দামও বাড়তি। সবজির উচ্চ মূল্যে ক্ষুব্ধ ভোক্তা। সংসদে সরকার ও বিরোধী দলের ঐক্য, আর বাইরে কোন্দলে লিপ্ত তাদেরই দুই ছাত্র সংগঠন। হঠাৎ করেই উত্তাপ ছড়াচ্ছে ছাত্র রাজনীতি। বিএনপি বলছে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো দলীয়করণ চলবে না, অস্থিরতা সৃষ্টি করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। অন্যদিকে সরকারি দলের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ এনে ছাত্রদলকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে জামায়াত। ক্যাম্পাসের সংঘাত বন্ধ ও সহাবস্থান নিশ্চিতে সাংগঠনিক অভিভাবকদের ভূমিকা চান বিশ্লেষকরা। হাসান ওয়ালির প্রতিবেদন। দেয়াল লিখন কেন্দ্র করে চট্টগ্রামে সরকারি সিটি কলেজ ছাত্রদল ও শিবিরের সংঘর্ষের জেরে ছাত্র রাজনীতিতে ছড়িয়ে পড়েছে উত্তাপ। একই ঘটনার কেন্দ্র করে পাবনা ও সবশেষ বৃহস্পতিবার রাতে ফেসবুকে ফটো কার্ড নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই সংগঠনের নেতাকর্মীদের মাঝে দেখা দেয় উত্তেজনা। রাজপথে যখন ছাত্র সংগঠনগুলোর মারমুখী অবস্থান, ঠিক তখনই সংসদে জ্বালানি সংকট নিরসনে অভূতপূর্ব ঐক্য মূলদল বিএনপি জামায়াতের। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, বিপরীতমুখী অবস্থানে লাগাম টানবে কে? এ বিষয়ে প্রশ্ন ছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরীর কাছে। চট্টগ্রামে এক অনুষ্ঠান শেষে তিনি জানান, শিক্ষা প্রতিষ্ঠানে কোনো দলীয়করণ সহ্য করা হবে না। যারাই বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইনের বাইরে কেউ যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা পরিষ্কারভাবে বলছি, কোনো জায়গায় কোনো দলীয়করণ করার কোনো সুযোগ নেই। ইউনিভার্সিটিতে ছাত্রীরা লেখাপড়া করবে, এখানে দলীয়করণের কোনো সুযোগ নেই। একই বিষয়ে ঝিনাইদহে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করে বলেন, সংসদে বিএনপি ঐক্যের কথা বললেও অন্যদিকে সংঘাত উস্কে দিচ্ছে সরকারি দলের ছাত্র সংগঠন। দেশের সমস্ত ক্যাম্পাস, রাজশাহী সব জায়গায় আমরা ছাত্র দলকে শিবিরের প্রতি এগিয়ে দিই। সংসদে সমঝোতার কথা বলবেন, সেই দিন সন্ধ্যায় হামলা করবেন। এ অবস্থায় বিশ্লেষকরা বলছেন, ছাত্র সংগঠনগুলোকে নিয়ন্ত্রণের পাশাপাশি ক্যাম্পাসের পরিবেশ শান্ত রাখার দায়িত্ব নিতে হবে মূল দলকেই। সবারই মনোযোগ দেওয়া উচিত যেন ছাত্র সংগঠনগুলো এমন কিছু না করে যার ফলে ক্যাম্পাসগুলো অস্থির হয়ে যায়। গত 2 দিন যাবত যা হয়েছে সেগুলো হয়তো আগেই প্রাক্কলন করা এতটা যায় নাই, কারণ এগুলো অনেকগুলো সোশ্যাল মিডিয়ার কারণে হয়েছে অথবা হঠাৎ করে হয়েছে। তো এই ঘটনাগুলো হয়তো এখন আমলে নিবে মাদার অর্গানাইজেশনগুলো এবং তারা সেই অনুযায়ী ব্যবস্থা নিবে। যদি না নেয়, এইটা কিন্তু তাদের কারোর জন্যই ভালো হবে না। সেন্টারটাকে, কোর্টটাকে কন্ট্রোলে রাখার জন্য আসলে আমরা যারাই রাজনীতি করি না কেন সবাই মোটামুটি চাই যে আমার অধীনে থাকুক।
সেই বাহিনীভিত্তিক রাজনীতি সেন্ট্রাল থেকে যদি নিষিদ্ধ না হয় তাহলে এরকম চলতেই থাকবে। ছাত্র সংগঠনগুলোকে ফ্যাসিবাদ আমলের পথে না হেঁটে শিক্ষার্থী বান্ধব কর্মসূচি প্রণয়নের তাগিদ বিশ্লেষকদের। আপনার ভবিষ্যৎ তরুণদেরকে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। শাহবাগ থানায় ছাত্রদল ও ছাত্র শিবির নেতাকর্মীদের মাঝে উত্তেজনার ঘটনা তদন্তে আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এমন পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার পাশাপাশি দেয়াল লিখন থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। এদিকে শিক্ষার পরিবেশ নষ্ট না করে সংকটময় মুহূর্তে সবাইকে এক হয়ে কাজ করার পরামর্শ সাধারণ শিক্ষার্থীদের। প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে একটি কুরুচিপূর্ণ ফটোকার্ড ঘিরে বৃহস্পতিবার রাতে উত্তাল হয়ে ওঠে শাহবাগ থানা। মারধরের শিকার হন ডাকসুর 2 নেতা সহ কয়েকজন সাংবাদিক। দফায় দফায় চলে উত্তেজনা। এ ঘটনায় নড়েচড়ে বসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রক্টর জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফটোকার্ড ও শাহবাগ থানায় অনাকাঙ্ক্ষিত ঘটনায় আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সবাইকে শান্ত থাকার পাশাপাশি দেয়াল লিখন থেকে বিরত থাকার অনুরোধ করেন তিনি। দুইটা ঘটনায় দুই রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। একটা হলো ফেসবুক পোস্টের অভিযোগ আসছে, সেই অভিযোগটা সত্যতা খতিয়ে দেখে দোষীদের চিহ্নিত করে একটি তদন্ত কমিটি করেছে এসএম হলের প্রমুখ। শাহবাগ থানায় যে আক্রমণ হয়েছে, সেই আক্রমণের ঘটনায় আমি একটা তদন্ত কমিটি করেছি 6 সদস্যের। সাধারণ শিক্ষার্থীদের আশঙ্কা, এমন রাজনৈতিক দ্বন্দ্ব চলতে থাকলে ক্যাম্পাসে আবারও নষ্ট হবে শিক্ষার পরিবেশ। নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত ও দেশের যে কোনো সংকটে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান তাদের। দেশে এমনি কিন্তু একটা ক্রাইসিস এখন চলতেছে, যেখানে সব দল সবার মিলে একসাথে কাজ করার কথা। নিজেরা যদি এখন এরকম করে, এটা তো সব দিক দিয়ে হ্যাম্পার। ক্যাম্পাসে যেমন হ্যাম্পার হচ্ছে, দেশেরও কিন্তু হ্যাম্পার। যে কারণে কনফ্লিক্টটা তৈরি হচ্ছে, সেই বিষয়গুলো প্রত্যেকটা রাজনৈতিক দলের স্কিপ করা উচিত। তাহলে আমাদের ক্যাম্পাসে একটা ভালো পরিবেশ বজায় থাকবে। রাজনীতি হোক, ক্যাম্পাসের রাজনীতি হোক, কিন্তু সেটা শিক্ষার্থী বান্ধব রাজনীতি হোক। এদিকে শাহবাগ থানায় সাংবাদিক আহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশ করছে বাংলাদেশ খেলাফত মজলিস। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিক মুন্সি। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক। বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত এই রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যে গণসমাবেশটি, সেটি কিছুক্ষণ আগে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং আমরা দেখেছি আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পূর্বে এই সোহরাওয়ার্দী উদ্যানেই বাংলাদেশ খেলাফত মজলিসের যে নেতাকর্মী তারা এই গণসমাবেশে এসেছিলেন, তারা জুমার নামাজ আদায় করেছে। আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু সারা দেশের বিভিন্ন এলাকা থেকে এই বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মীরা তারা তীব্র গরম উপেক্ষা করে কিন্তু আজকে এই সোহরাওয়ার্দী উদ্যানে তাদের যে গণসমাবেশ সেটি সফল করার জন্য এসেছে। এবং আমরা যে বিষয়টি দেখছি যে তাদের মূল যে দাবিটি সেটি হচ্ছে গণভোটের রায়, সেটি কিন্তু দ্রুত পূর্ণাঙ্গভাবে যে বাস্তবায়ন সেটি তারা চায়। তারা বলছে যে জুলাই সনদ সেটি অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্র কাঠামো সংস্কার যদি না হয়, তবে পুরনো ফ্যাসিবাদ সেটি নতুন কোনোভাবে আবারও ফিরে আসতে পারে এবং তাতে করে বাংলাদেশের জনজীবন সেটি আসলে দুর্বিষহ হয়ে উঠবে। আবারও সেই জায়গাটিকে তারা নির্দেশ করেই তারা বলছে যে যত দ্রুত সম্ভব বাংলাদেশের জাতীয় সংসদ যেন তাদের দাবি আমলে নেয় এবং গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করে। আমরা জানি বাংলাদেশ খেলাফত মজলিস মূলত যে 11 দলীয় ঐক্য আছে, সেই 11 দলীয় ঐক্যের একটি অংশ এবং এই 11 দলীয় ঐক্য কিন্তু প্রায় মাস খানেক যাবৎ ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে তাদের যে দাবি অর্থাৎ গণভোটের রায় বাস্তবায়ন সে ব্যাপারে কিন্তু নানা ধরনের কর্মসূচি পালন করে আসছে এবং আজ তারই ধারাবাহিকতায় বাংলাদেশ খেলাফত মজলিস আজকে তাদের যে দাবি অর্থাৎ গণভোটের রায় বাস্তবায়নের দাবি, সেই দাবিতে এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশ করছে এবং এই গণসমাবেশ কিছুক্ষণ আগে শুরু হলো এবং চলবে বিকেল 5টা পর্যন্ত, এমনটাই আমরা জেনেছি। তো এই ছিল আমার কাছ থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত আজকের যে গণসমাবেশ, সেই গণসমাবেশের সর্বশেষ খবর।
খেলাফত মজলিসের গণসমাবেশ থেকে শফিক মুন্সি। জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে বিরোধী দল রাজপথে গেলেও এখনও সংসদেই সমাধান খুঁজছে বিএনপি। সরকারের 2 মাসের মাথায় জামায়াত এনসিপি জোটের রাজপথে নামাকে সন্দেহের চোখে দেখছে দলটির নেতারা। আন্দোলনের নামে অরাজকতা করলে রাজপথে মোকাবেলার হুঁশিয়ারিও দেন তারা। হাসান ওয়ালির প্রতিবেদন। 2 দশক পর বড় ম্যান্ডেটে ক্ষমতায় আসায় উন্নয়ন কর্মসূচি এগিয়ে নিতে সরকার ও বিএনপি এখন একাকার। দিবস কেন্দ্রিক আয়োজন ছাড়া অনেকটাই নীরব নয়াপল্টন কার্যালয়। আওয়ামী শাসনের দমন পীড়নেও রাজপথে হার না মানা দলটি ব্যস্ত সংগঠন গোছাতে। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সরকার ও বিরোধী দলের মতভেদ এখন গড়িয়েছে রাজপথে। সংবিধান সংস্কারের দাবিতে অনড় বিরোধী দল, অন্যদিকে বিএনপির অবস্থান সংশোধনের পক্ষে। এই 2 শব্দের লড়াইয়ে ক্রমেই ঘনীভূত হচ্ছে রাজনৈতিক সংকট। 2 মাসের মধ্যেই বিরোধী দলের রাজপথে এমন আন্দোলনকে সন্দেহের চোখে দেখছে বিএনপি। অরাজকতা সৃষ্টি করতে চাইলে বিএনপি মাঠে নামবে বলে হুঁশিয়ারি নেতাদের। তবে বিরোধী দলের আন্দোলন ঠেকানোর কোনো নির্দেশনা এখনো পৌঁছেনি তৃণমূলে। দেশটাকে অরাজকতা সৃষ্টি করে এদেশের জন্য গণতন্ত্র আর না আসতে পারে, তাহলে তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নিব না। যারা নামবে দেশের জনগণের বিরুদ্ধে, আমরা তখন তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নিব। পার্লামেন্টারি পলিটিক্সে তর্ক বিতর্ক, বাক বিতণ্ডা, তীব্র মতানৈক্য তৈরি হবে, হইচই হতে পারে। সেইটা রাজপথে টেনে আনার তো কোনো যৌক্তিকতা নাই। রাজপথের সংঘাত এড়িয়ে সংসদীয় বিতর্কের মাধ্যমে এই সংকটের যৌক্তিক সমাধান সম্ভব বলে মনে করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান। সরকারি দল বলে নাই যে জুলাই সনদ বাস্তবায়ন করবে না। এই সংসদ চলবে, এটা আইনের মধ্যে আসবে, সংবিধান সংশোধন হবে, তারপরে এই সনদ বাস্তবায়ন বা সনদ। কিন্তু তার আগেই, ঘোড়ার আগে তো গাড়ি জোড়া যায় না। বিএনপি নেতারা বলছেন লক্ষ্য এখন দ্বিমুখী। একদিকে রাষ্ট্র মেরামত, অন্যদিকে দল পুনর্গঠন। তবে রাজপথে বিরোধী দলের কর্মকাণ্ডের ওপর সজাগ দৃষ্টি রাখছে বিএনপি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। উপজেলা নির্বাচন সামনে রেখে সাংগঠনিক শক্তি বাড়াতে ব্যস্ত এনসিপি। দলে ফেরাতে দলটির এবারের টার্গেট অসন্তোষে থাকা বিএনপি নেতারা। অপরাধী নয় এমন আওয়ামী লীগ ও ছাত্রলীগের জন্য দরজা খোলা রেখেছে এনসিপি। সময় সংবাদকে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম জানালেন, মধ্যমপন্থা ও সম্ভাবনাময় হওয়ায় বিভিন্ন দলের পদবঞ্চিতরা ঝুঁকছেন এনসিপিতে। শাবাব ওয়াসির প্রতিবেদনে বিস্তারিত। জুলাইয়ের উত্তাল রাজপথ থেকে নির্বাচনী মাঠ পেরিয়ে সংসদে এখন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজনীতির মাঠে নতুন এই দলটি বছর জুড়েই ছিল আলোচনা ও সমালোচনায়। জুলাই সনদ বাস্তবায়নের দাবি নিয়ে সংসদ ও রাজপথে সরব দলটি। 11 দলীয় জোটের কর্মসূচির পাশাপাশি এনসিপি এখন ব্যস্ত সংগঠন গোছাতে। উপজেলা পরিষদের নির্বাচন সামনে রেখে এর মধ্যেই বিভিন্ন দলের বঞ্চিত নেতাকর্মীদের টার্গেট করে এগোচ্ছে এনসিপি। সম্প্রতি চট্টগ্রামের সাবেক মেয়র ও বিএনপি নেতা মঞ্জুর আলমের বাসায় হাসনাত আবদুল্লার বৈঠক উস্কে দিয়েছে নতুন বিতর্ক। সেই সাথে গুঞ্জন আছে এনসিপিতে যোগ দিতে পারেন স্বতন্ত্র এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা। ঢাকা 7-এ স্বতন্ত্র নির্বাচন করে পরাজিত যুবদলের সাবেক নেতা ইসাক সরকার এনসিপিতে যোগ দিতে পারেন, এমন কথাও ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে কি বিএনপির সাবেক কিছু শীর্ষ নেতাদের দলে ভেরাতে চাচ্ছে এনসিপি? সময় সংবাদকে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম জানালেন, টার্গেট নয়, দ্বিপাক্ষিক যোগাযোগ রাখছে এনসিপি। খুব স্বাভাবিকভাবেই যে মানুষগুলোর এখনো গ্রহণযোগ্যতা আছে, আমরা তাদের কাছে রিচ করব আমাদের জায়গা থেকে। এই প্রক্রিয়ায় যে কোনো রাজনৈতিক দলের গ্রহণযোগ্য যারা মানুষ, যাদের সাথে বৈষম্য করা হচ্ছে, উপযুক্ত স্পেসটা দেওয়া হচ্ছে না, স্বজনপ্রীতির কারণে যে মানুষগুলো তার উপযুক্ত জায়গাটা পাচ্ছেন না, সেই মানুষগুলো এনসিপিতে আসতে পারেন। সাংগঠনিক শক্তি বাড়াতে এবার অপরাধী নয় এমন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের জন্য দরজা খোলা রাখতে চায় এনসিপি। দলটির প্রধান নাহিদ ইসলামের সাম্প্রতিক বক্তব্যের ব্যাখ্যা দিলেন সার্জিস আলম। যারা এনসিপির আদর্শটাকে ধারণ করবে, ফ্যাসিস্টের যে কাঠামো যার মধ্য দিয়ে তারা মানুষের জুলুম করেছে, নির্যাতন করেছে, এটার সাথে যার কোনো সম্পৃক্ততা নাই, তারা যে কেউ আমাদের দলে চাইলে আসতে পারে। দলের মধ্যমপন্থা ও ভবিষ্যৎ সম্ভাবনার কারণেই বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সম্প্রতি অনেক সদস্যই এনসিপিতে যোগদান করেছে বলে মনে করেন দলের এই শীর্ষ নেতা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে।
ডিপো থেকে সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে ভোগান্তি। জ্বালানি তেলের জন্য কমছে অপেক্ষার সময়। ছুটির দিনে কিছু পাম্পে চালান না পাওয়ার অভিযোগ। বৈশাখের খরতাপে পুড়ছে দেশ। আপাতত নেই বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে উজানের ঢলে রয়েছে আকস্মিক বন্যার শঙ্কা। চলমান তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। বৈশাখের রুদ্র রূপ দেখাচ্ছে প্রকৃতি। তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী, কাঠফাটা রোদ আর ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন। রাজধানী সহ দেশ জুড়েই বইছে তীব্র তাপপ্রবাহ। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যে বাড়ছে অস্বস্তি। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা শ্রমজীবী থেকে শুরু করে সাধারণ মানুষের। গরম যে পরিমাণ পড়ে মানুষের সহ্য হওয়ার মতো না। দেখা যাচ্ছে অল্প হাঁটলেই টায়ার্ড হয়ে যাচ্ছি। বের হলে মানে পানি খাইতে খাইতে মনে হয় যে ব্যাগে যা টাকা থাকে পানির পিছনে সব টাকা জায়গা। সরকারি বা বেসরকারি কোনো সংস্থা থেকে যে সামান্য একটু পানি বা রিফ্রেশমেন্টের জন্য যদি কোনো কিছু করা যেত তাহলে অবশ্যই ভালো হতো। আপাতত বর্ষণের কোনো আভাস দেখছেন না আবহাওয়াবিদরা, তাই সহসাই তাপপ্রবাহ কমার কোনো পূর্বাভাসও নেই। চলমান যে তাপপ্রবাহটা সেটা 24শে এপ্রিল 25শে এপ্রিল মোটামুটি বিরাজমান থাকতে পারে। 26 তারিখ থেকে 29 তারিখ বা তার পরবর্তী সময় আমাদের বৃষ্টির প্রবণতা এবং পরিমাণ এবং বিস্তৃতি লাভ করতে পারে। তখন আমাদের ভারী বর্ষণ থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। তপ্ত এই পরিস্থিতির উল্টো পিঠে হাওর জনপদে দেখা দিয়েছে বন্যার শঙ্কা। দুর্যোগ পূর্বাভাস কেন্দ্র বলছে উজান থেকে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল। ঝুঁকিতে কৃষকের ফসল। যে স্কেলে ভারী বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে ওরকম যদি চলমান থাকে তাহলে হাওর অঞ্চল এবং নদী সংলগ্ন যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেখানে কিছুটা বন্যার ঝুঁকি রয়েছে। এর ফলে আমাদের প্রাইমারি ক্ষতিটা হয় যে ফসলের উপরে। বিরূপ আবহাওয়ায় একদিকে যেমন পানির জন্য হাহাকার, অন্যদিকে পানির নিচে কৃষি জমি তলিয়ে যাওয়ার শঙ্কা। দ্বিমুখী সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগ ও সতর্ক থাকার তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আবহাওয়া পরিবর্তনজনিত নানা রোগ। আক্রান্তদের বেশিরভাগই শিশু। জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, নিউমোনিয়া নিয়ে হাসপাতালে বাড়ছে ভিড়। অন্যদিকে হামের প্রাদুর্ভাব না কমায় দুশ্চিন্তা কমছে না অভিভাবকদের। গেল কয়েকদিন ধরে বেড়েছে তাপমাত্রা। তীব্র গরমে দেখা দিচ্ছে নানা রোগ। আবহাওয়া পরিবর্তনজনিত এসব রোগে আক্রান্তদের বেশিরভাগই শিশু। জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের নিয়ে প্রতিদিনই হাসপাতালে আসছেন অভিভাবকরা। সবচেয়ে বেশি শারীরিক জটিলতা দেখা দিচ্ছে জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশুদের। গরম বাড়ার কারণে অ্যালার্জির একটা সমস্যা হইতেছে। কিছুদিন ধরে জ্বর, ঠান্ডা, ওষুধ খাওয়ালে জ্বর কমই, তারপর আবার জ্বর বেড়ে যায়, সারা রাত কান্না করে। হঠাৎ করে কালকে রাত থেকে প্রচণ্ড জ্বর ওঠার পরে আবার দেখি শরীরে রেশ দিয়ে পড়ে গেছে। এদিকে পাল্লা দিয়ে বাড়ছে হামের প্রাদুর্ভাব। রাজধানীর ডিএনসিসি বিশেষায়িত হাসপাতালে গেল 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে অন্তত 120 জন। শিশুদের পাশাপাশি হামে আক্রান্ত হচ্ছেন বড়রাও। 6 দিন ধরে জ্বর, পরে র্যাশ হচ্ছে, পরে আমি হসপিটালে নিয়েছিলাম, পরে বয়সের কারণে প্রথম ভর্তি নেয়। পুরো শরীরে হামে ভর্তি ছিল, গা ভরা জ্বর, তারপরে মুখে গাও। ডাক্তার মাকে দেখাইছি, তখন ওনারা বলতেছে যে ইমার্জেন্সিতে ভর্তি করার জন্য, বাস্তব খুবই সিরিয়াস অবস্থা। আবহাওয়া পরিবর্তনজনিত রোগ ও হামের প্রাদুর্ভাব মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকদের। এই গরমে বেশি বাইরে না হওয়া, একটু ছাতি নিয়ে চলাফেরা করা অথবা একটু ছায়ার ব্যবস্থা করা, সাথে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে এবং প্রতিদিন খাবার স্যালাইন খেতে হবে। এ সময় সামান্য অসুস্থতাকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। খুলনায় অসহনীয় গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। নওগাঁয় তীব্র গরমে হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। 24 ঘন্টায় সদর হাসপাতালে 70 শিশু ডায়রিয়া ও নিউমোনিয়া রোগে নিয়ে ভর্তি হয়েছে। বিস্তারিত জানাতে নওগাঁয় আছেন এমআর রকি এবং খুলনায় রয়্যাল মোড়ে আছেন সহকর্মী তানজিম আহমেদ। সরাসরি প্রথমে যাচ্ছি রকির কাছে।
এপ্রিলের শেষ সপ্তাহে এসে প্রকৃতির একেবারে রুক্ষ আচরণ দেখছে এই জনপদের মানুষ। বিশেষ করে সকাল হলেই তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং রোদের যে ঝাঁঝানি, এই ঝাঁঝানিতে জনজীবন কিন্তু মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এবং আমরা দেখছিলাম এই গত 3 দিন বা 4 দিনের ব্যবধানে তাপমাত্রা যে পারদ তা কিন্তু 38 থেকে 39, কখনো 40-এর ঘরে উঠেছে। এবং এই অসহনীয় তাপমাত্রা একদিকে যেমন ভ্যাপসা গরম, অন্যদিকে রোদের যে প্রখরতা, স্বাভাবিকভাবে রাস্তাঘাটে যারা বের হচ্ছেন প্রচন্ড তাদের কিন্তু বেগ পেতে হচ্ছে। তীব্র গরমে গা ঘেমে যাচ্ছে, কাজকর্মে স্থবিরতা নেমে এসেছে, কাজকর্ম করতে পারছে না। এবং এই বৈরী আবহাওয়ায় সবচেয়ে বেশি যেটি আমরা দুর্ভোগ বা অসহনীয় লক্ষ্য করছি তা হলো যে শিশু এবং বয়স্কদের উপরই প্রভাবটা বেশি পড়ছে। শিশুরা ঘেমে যাওয়ার কারণে তাদের যে রোগ বালাইয়ের প্রকোপ বা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে জ্বর, সর্দি, নিউমোনিয়া, পেটের পীড়া এই জাতীয় রোগের প্রকোপটাই সবচাইতে বেশি আমরা দেখছিলাম। এবং অনেকেই কিন্তু এই অসহনীয় তাপমাত্রায় রোগ বালাই নিয়ে হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন এবং হাসপাতালে স্বাভাবিক যে রোগীর ঢল তার থেকে 5 থেকে 7 গুণ রোগী কিন্তু বেশি এই মুহূর্তে এই হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছে। এবং বেশিরভাগই শিশু, সাথে রয়েছে বয়স্করা এবং ডায়রিয়া রোগের প্রকোপে বেশি অনুভব করছেন। চিকিৎসকরা বলছেন যেহেতু তাপমাত্রা এই মুহূর্তে যে তাপমাত্রা বিরাজ করছে একেবারে অসহনীয় তাপমাত্রা, এই তাপমাত্রা তীব্র তাপপ্রবাহ বলছে আবহাওয়া অফিস থেকে। এবং এই তীব্র তাপপ্রবাহ থেকে সুরক্ষার জন্য চিকিৎসকরা যে পরামর্শ দিচ্ছেন তা হচ্ছে যে এই অসহনীয় গরমে শিশুদের বাড়তি সুরক্ষা, তারা যেন ঘেমে না যায়, তরল খাবারের প্রতি তারা জোর দিচ্ছেন। সব মিলে একটা বাড়তি সচেতনতারই জোর দেওয়া হচ্ছে এই অসহনীয় তাপমাত্রাদের সুরক্ষার জন্য। আমরা গরমের ভয়াবহ আরো গরমের খবর জানবো, সেখানে আমাদের রয়েছেন খুলনায় সহকর্মী তানজিম আহমেদ, জানাবেন সেখানকার সার্বিক খবর। দক্ষিণাঞ্চলের আকাশে চোখ রাঙাচ্ছে সূর্য, যার প্রভাবে ইতিমধ্যেই অসহনীয় হয়ে পড়েছে জনজীবন। সকাল থেকেই রোদের যে প্রখরতা শুরু হয়, একই সাথে লোডশেডিংয়ের মাত্রা যে তীব্রতা পেয়েছে, ফলে জনজীবন আসলে এক প্রকার বিপর্যস্ত অবস্থায় রয়েছে বলতে হবে। আমরা নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি আসলে যারা একান্ত প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ আসলে বের হচ্ছেন না, এবং যারা বের হচ্ছেন তারাও বিভিন্নভাবে রোদের হাত থেকে বাঁচার যে চেষ্টা সেটি করে যাচ্ছেন। এবং সেই সাথে আসলে যে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন, বিশেষ করে রিক্সা, ইজি বাইক চালক, তাদের সাথে আমরা কথা বলছি। তারা বলছেন তাদের স্বাভাবিক দিনের তুলনায় গত 2 দিন ধরে আসলে যে আয়, সেই আয়ের পরিমাণটি কমেছে এবং একই সাথে তারা তীব্র ভোগান্তির মধ্যেও রয়েছে। আসলে গতকালকের কথা যদি জানিয়ে রাখতে চাই, দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে 38 ডিগ্রি সেলসিয়াস, খুলনাতে কিন্তু এটি ছিল 37.5 এবং আজকেও আসলে সেই একই রকম তাপমাত্রা আমরা আবহাওয়া অফিস সূত্রে জানতে পেরেছি। এবং এর ফলে সাধারণ মানুষের যে বিভিন্ন শিক্ষার্থী থেকে শুরু করে অন্যান্য সাধারণ মানুষ তারা যে বিভিন্ন প্রয়োজনে বাইরে বের হচ্ছেন, সেখানে কিন্তু তাদের আসলে এক ধরনের অসহনীয় পরিবেশের মধ্যে থাকতে হচ্ছে। এবং সেই সাথে তারা চেষ্টা করছেন আসলে পানীয়, কোমল পানীয় থেকে শুরু করে বিভিন্নভাবে প্রচণ্ড তৃষ্ণা সেটি নিবারণের। তো খুলনা অঞ্চলে যে ভয়াবহ গরম এবং এর ফলে সৃষ্ট যে পরিস্থিতি আমার কাছেই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁ এবং খুলনায়। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল সংগ্রহের ভোগান্তি কিছুটা কমেছে। পাম্প কর্তৃপক্ষ ও গ্রাহকরা বলছেন ফুয়েল পাস অ্যাপের ব্যবহার এবং তেলের সরবরাহ বাড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। তবে ছুটির দিনে ডিপো থেকে বাড়তি তেলের চালান না পাওয়ার অভিযোগ করছে কিছু কিছু ফিলিং স্টেশন। জ্বালানি সংকটে ফিলিং স্টেশনে বিভিন্ন যানবাহনের লম্বা সারির চিত্রে কিছুটা পরিবর্তন না হলেও ভোগান্তি কিছুটা কমেছে। 5 থেকে 7 ঘন্টা জ্বালানি সংগ্রহের অপেক্ষার সময় কমে 2.5 ঘন্টায় নেমেছে। আগের শুক্রবার আমি ভরছিলাম, তখন এসে আমি 640 নাম্বার সিটে ছিলাম। এখন মোটামুটি 150 জন পরে আসছি। 150 জন মানে আগেতে তুলনায় সিরিয়ালটা কমছে। দ্রুততম সময়ের মধ্যে সরকারের ভালো একটা পদক্ষেপ দরকার। আজকে অন্য দিনের চেয়ে একটু কম মনে হচ্ছে আর কি। ভোগান্তি কিছুটা কমার পেছনে ফুয়েল পাস অ্যাপ ব্যবহারের সুবিধা দেখছেন গ্রাহকরা। তারা বলছেন বাড়তি দামের কারণে প্রভাব পড়েছে বিক্রিতেও। রিজার্ভটা কেউ না করতে পারে, এটা নিঃসন্দেহে ভালো দিক। এটা হওয়া উচিত ছিল আগেই, এবং গাড়ির ক্ষেত্রে আমার মনে হলে আরো ভালো হতো। ফুয়েল পাস হওয়াতে সবাই একবার করে নিতে পারতেছে, বেশি করে নিতে পারতেছে না। আগে যে একবার যা 2 বার নিতে পারতো বা 3 বার নিতে পারতো, ওই সুযোগটা এখন নাই। এক সময় মনে করেন আরো প্রকট ছিল, সেই প্রকট থেকে কিছুটা উত্তরণের লক্ষণ দেখা যাচ্ছে। এক ধাপে লিটারে 20 টাকা বাড়াটা মোটেও ঠিক হয় নাই, এটা সবার জন্য কষ্টকর। ছুটির দিনে রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনেই জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে দাবি বেশিরভাগ পাম্প কর্তৃপক্ষের। তবে ডিপো থেকে চাহিদা মাফিক জ্বালানি তেল না পাওয়ার অভিযোগও আছে কারো কারো। বৃহস্পতিবার এসে হলো যে বৃহস্পতিবার আমাদের গতকালকে 27,000 দিছে, এই কারণে 27,000 বলতে 2 গাড়ি, যেটা শুক্রবার বন্ধ থাকবে, বৃহস্পতি শুক্র এই 2 দিনের তেলটা গতকাল কিনতেছে, তাতে মনে হচ্ছে যে আর আমাদের বাড়তি দেয় না।
ফুয়েল পাস অ্যাপের মাধ্যমে বাইকাররা তুলনামূলক শৃঙ্খলা বজায় রাখায় এই অ্যাপ অন্যান্য যানবাহনের জন্য উন্মুক্ত করার দাবি উঠেছে। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক বাজারে উচ্চ মূল্যের জ্বালানি কিনতে হলেও এর পুরো চাপ সরকার ভোক্তাদের ওপর পড়তে দেবে না বলে জানান বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেট সদর উপজেলার বাসিয়া খাল পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন। এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, সরকারের উদ্যোগে নদী ও খাল পুনঃখনন হলে পরিবেশ রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে দ্রুতই ইতিবাচক প্রভাব পড়বে। ভারত, নেপাল, পাকিস্তান সহ আশপাশের যে কোনো দেশে যদি তুলনা করেন, সেখানে জ্বালানি তেলের মূল্য আমাদের বাংলাদেশ থেকে বেশি, যদি আপনি মুদ্রার বিনিময় হার লক্ষ্য করেন। আমরা সতর্কভাবে 15% বৃদ্ধি করেছি এবং এটির ব্যাখ্যাও আমি সংসদে দিয়েছি। এই সরকার এই অব্যবস্থাপনা, এই অরাজকতা বা বিভিন্ন বৈশ্বিক পরিস্থিতির কারণে যে সারা দেশ জিম্মি হয়ে পড়ে, এই জিম্মি দশা থেকে দেশকে মুক্ত করার জন্য জ্বালানি মন্ত্রণালয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাল্লাহ স্টোরেজ ফ্যাসিলিটি নির্মাণের উদ্যোগ নেবে। সারা বাংলাদেশে 20,000 নদী, খাল, জলাশয় খনন করবেন, পুনঃখনন করবেন, পুনরুদ্ধার করবেন। এবার গ্রামীণ ফোন হজযাত্রার খবর। পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরুর বাকি আরও প্রায় 1 মাস। সৌদি আরবে এরই মধ্যে পৌঁছেছেন বিশ্বের নানা প্রান্তের হাজিরা। হজের আগের এই দীর্ঘ সময় কেবল প্রতীক্ষার নয়, বরং নিজেকে আধ্যাত্মিক ও শারীরিকভাবে প্রস্তুত করার। মক্কা থেকে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল্লাহ তামিম। মক্কার পবিত্র হারাম শরীফ এখন মুখরিত লাব্বাইক ধ্বনিতে। তবে 8 জিলহজ মিনা যাত্রার আগে হাজিদের সামনে রয়েছে দীর্ঘ 1 মাস সময়। এই সময়কে ইবাদতের বসন্তকাল হিসেবে দেখছেন আল্লাহ প্রেমীরা। হাজিদের দিনের প্রধান অংশ কাটছে পবিত্র কাবার ছায়ায়। 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায়ের পাশাপাশি নফল তাওয়াফ আর তেলাওয়াতে মগ্ন থাকছেন তারা। যেহেতু কাবার 1 রাকাতে লাখো সওয়াব, তাই প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোর চেষ্টা সবার। ইবাদতের পাশাপাশি হজের কঠোর পরিশ্রমের জন্য শরীরকে প্রস্তুত রাখাও এই সময়ের বড় কাজ। মক্কার প্রচণ্ড গরমে মাইলের পর মাইল হাঁটার সক্ষমতা অর্জনে নিয়মিত হাঁটা চলা এবং সুষম খাবার গ্রহণে সচেতন থাকছেন হাজিরা। এই সময়ে শরীরের পাশাপাশি মনের প্রস্তুতিও চলছে হাজিদের। হজের খুঁটিনাটি মাসআলা ঝালিয়ে নেওয়া সহ ধৈর্যের চর্চা করছেন তারা। ঐতিহাসিক স্থানগুলো দেখার পাশাপাশি ইসলামের ত্যাগের ইতিহাস অনুধাবন করছেন হাজিরা। অহেতুক কেনাকাটা বা গল্পগুজব এড়িয়ে অধিকাংশের লক্ষ্য এখন একটাই, নিখুঁতভাবে হজ পালনের যোগ্যতা অর্জন করা। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, মক্কা, সৌদি আরব। যারা রানা প্লাজা দুর্ঘটনায় আহত হয়েছেন কিংবা নিহতের পরিবার এখনও উপযুক্ত ক্ষতিপূরণ পায়নি, তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে বিজিএমইএ। এদিকে ওই ঘটনার বিচার এখনও নিশ্চিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীদের স্বজন ও শ্রমিক নেতারা। চান দীর্ঘমেয়াদী চিকিৎসা ও পুনর্বাসন। রানা প্লাজা দুর্ঘটনার 13 বছর পার হয়েছে, কিন্তু এখনো থামেনি অধিকার আদায়ের মিছিল, সংগ্রাম আর মুষ্টিবদ্ধ হাতে দৃপ্ত স্লোগান। রানা প্লাজা ধসের ঘটনা স্মরণে সাভারে অস্থায়ী শহীদ বেদিতে শুক্রবার সকালে শ্রদ্ধা জানাতে আসেন শ্রমিক কর্মচারী, স্বজন ও বিভিন্ন সংগঠনের নেতারা। এ সময় নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ, আহত শ্রমিকদের দীর্ঘমেয়াদী পুনর্বাসন, চিকিৎসা ও দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। আহত শ্রমিকদের চিকিৎসা চাই, পুনর্বাসন চাই, তারা যেন কাজে ফিরে যেতে পারে সেই ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করতে চাই। আমি প্রতি বছর দেখার জন্য আসি, দোয়া করার জন্য আসি। এদিকে রানা প্লাজা ধসের ঘটনায় নিহতদের স্মরণে জুরাইন কবরস্থানে শ্রদ্ধা জানানোর পর বিজিএমইএর সভাপতি জানান, যারা রানা প্লাজা দুর্ঘটনায় আহত হয়েছেন কিংবা নিহতের পরিবার এখনও উপযুক্ত ক্ষতিপূরণ পায়নি, তাদের পাশে দাঁড়াবে বিজিএমইএ। আমরা ইতিমধ্যে 5100 জনকে বিভিন্ন সংগঠন বিজিএমইএ সহ ক্ষতিপূরণ দিয়েছে, 50,000 টাকা থেকে শুরু করে 25 লক্ষ টাকা পর্যন্ত। তো এরপরেও যদি আহত শ্রমিকের কেউ যদি ক্ষতিপূরণ না পেয়ে থাকে, সেভাবে উদ্যোগ নেব, তাদের চাকরির ব্যবস্থা করব, কিন্তু সেটা সঠিক হলো শ্রমিক কর্মকর্তা অথবা কর্মচারী হতে হবে। 2013 সালের আজকের দিনে ধসে পড়ে রানা প্লাজা, যেটি বাংলাদেশের তৈরি পোশাক খাতের ইতিহাসে সবচেয়ে বড় ট্র্যাজেডিগুলোর মধ্যে একটি। এখানে নিহত হয় 1100-র বেশি মানুষ।
যাদের বেশিরভাগকেই শায়িত করা হয় রাজধানীর জুরাইনের কবরস্থানের এই জায়গাটিতে। কিন্তু এখানে কোনো নাম ফলক বা স্মৃতিফলক না থাকায় হতাশা এবং ক্ষোভ প্রকাশ করেছেন শ্রমিক সংগঠনের নেতারা এবং নিহতদের স্বজনরা। তারা বলছেন, যদি এখানে স্মৃতিফলক বা নাম ফলক স্থাপন করা হয় তাহলে মানুষ জানতে পারবে এখানে কারা, কিভাবে এবং কতজন নিহত হয়েছেন। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। উত্তর ও পূর্বাঞ্চলে সর্বোচ্চ 7.7 মাত্রার ভূমিকম্প সৃষ্টির সক্ষমতা রাখা ফল্ট লাইনগুলো এখন বড় আতঙ্ক। অথচ দুর্যোগ মোকাবেলায় আইন থাকলেও তার প্রয়োগ নেই। বিশেষজ্ঞরা বলছেন, কেবল উদ্ধার কাজে বিনিয়োগ নয়, বরং ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এবছরের শুরু থেকেই ঘন ঘন ভূমিকম্পে কাঁপছে দেশ। গত 4 মাসে রেকর্ড হয়েছে ছোট বড় শতাধিক কম্পন। সকালে রাজধানীর ডিআরইউতে পেশাজীবী সংগঠন পেপারস আয়োজিত ভূমিকম্প পরিপ্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক সেমিনারে বিশেষজ্ঞ প্রকৌশলী ও স্থপতিদের আলোচনায় জানা যায়, দেশের উত্তর আর পূর্বাঞ্চল ভূমিকম্পের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ। পূর্বাভাসবিহীন এই দুর্যোগ মোকাবেলায় কঠোরভাবে বিল্ডিং কোড মেনে চলার তাগিদ দিচ্ছেন তারা। ভূমিকম্প কতটুকু ক্ষতি করবে বেসিক্যালি সেটা ডিপেন্ড করবে কয়েকটা জিনিসের উপর। এক মোটা দাগে যদি বলি, সেটা হচ্ছে যে কত মাত্রার ভূমিকম্প হচ্ছে, মাটির কত গভীরে সেটা তৈরি হচ্ছে, কী ধরনের মাটিতে সেটা তৈরি হচ্ছে, আরেকটা হচ্ছে ওই অঞ্চলের জনবসতি বা ঘনবসতি কেমন। দিজ আর অল পাবলিক সেফটি ইস্যুস, যেগুলো বিল্ডিং কোড দ্বারা, রেগুলেশন দ্বারা আমরা যদি কন্ট্রোল করতে পারি, এটা খুব একটা মেজর রকেট সায়েন্স না, কিন্তু এগুলো পলিসি দ্বারা এবং কোড দ্বারা অবশ্যই আমাদের এটা করতে হবে। ভবন নির্মাণের ক্ষেত্রে সামগ্রিকভাবে সঠিক রাজনৈতিক নির্দেশনা প্রয়োজন জানিয়ে বুয়েটের বিশেষজ্ঞরা বলছেন, রাজুকের কাজ তদারকিতেও আলাদা ব্যবস্থা থাকা উচিত। পৃথিবীর সব দেশে এই ধরনের ভবনগুলোকে চিহ্নিতকরণ এবং ভবনটা খারাপ না ভালো চিহ্নিত করার জন্য আউটসোর্স করা হচ্ছে, থার্ড পার্টিকে নিয়োগ করা হয়, অর্থাৎ তৃতীয় পক্ষকে। কারণ রাজুক যেহেতু নিজেই হচ্ছে বিল্ডিংয়ের ছাড়পত্র দিচ্ছে, নকশা অনুমোদন দিচ্ছে, তাকে দিয়ে বিল্ডিং চেক করার কোনো কারণ নেই। দুর্যোগের পর উদ্ধার কাজের চেয়ে পূর্বাভাসবিহীন এই প্রাকৃতিক বিড়ম্বনা মোকাবেলায় সংশ্লিষ্টদের যথোপযুক্ত প্রশিক্ষণ দিতে হবে, মত বিশেষজ্ঞদের। মায়মুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি তেল আর পরিবহন খরচ বৃদ্ধির দোহায়ে বাড়তে শুরু করেছে নিত্যপণ্যের দাম। বেশিরভাগ সবজিই বিক্রি হচ্ছে 60 টাকার উপরে। তবে স্বাভাবিক হতে শুরু করেছে বোতলজাত সয়াবিন তেলের বাজার। অন্যদিকে ঊর্ধ্বমুখী চিনি আর লবণের দাম। এছাড়া সপ্তাহ ব্যবধানে কেজিতে 10 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে ব্রয়লার আর সোনালী মুরগি। তপ্ত গরমে শরীর যেমন পুড়ছে, তেমনি নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দাম আর বাজারের উত্তাপে পুড়ছে ক্রেতার পকেটও। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারের বিক্রেতারা জানান, পটল ঢেঁড়সের মতো সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা কমলেও বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 60 টাকার ওপরে। বেগুন বরবটির কেজি 100 টাকা, লাউ পেঁপে 80 আর করলা বিক্রি হচ্ছে 70 টাকায়। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে কাঁচা বাজারের এই অবস্থায় ক্ষুব্ধ ক্রেতারা। একটা দুটো দাম কমলেও কিন্তু সেটা দিয়ে তো একটা দুটো দিয়ে তো সংসার চলে না। যত দিন যাচ্ছে সবকিছুর দামই তত বাড়ছে। সেই কাঁচা পেঁপে সেটা 2 সপ্তাহ আগে 60 টাকা 50 টাকা কেজি ছিল, সেটা এখন এখানেই বলছে 100 টাকা। আমাদেরও বাড়তি বিক্রি কি কিনে হয়, বাড়তি করে বিক্রি করতে হইতেছে। এদিকে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হতে শুরু করলেও দাম কমেনি খোলা সয়াবিন ও পাম তেলের। এর মধ্যে আবার খোলা চিনি ও লবণের দাম বাড়ছে বলে জানাচ্ছেন ক্রেতা বিক্রেতারা। তেল যেই গায়ের যা তাই বিক্রি হচ্ছে। গায়ে লেখার থেকে লবণ 5 টাকা কমে কিনতো, এখন গায়ে দামে লবণ কিনতেছে। যে চিনি ছিল 1 সপ্তাহ আগে 105, এখন 110 টাকা। মধ্যবিত্ত পরিবারের সংসার চালাতে আমাদের খুব হিমশিম খেতে হচ্ছে। সপ্তাহের ব্যবধানে আবারও 10 টাকা বেড়েছে ব্রয়লার আর সোনালী মুরগির দাম। সব মুরগির দাম মনে করেন নিয়ন্ত্রণে আছে, খালি এই 2টা মুরগির দাম একটু বাড়ছে। তবে পাইকারি বাজারে ডিমের দাম স্থিতিশীল থাকলেও খুচরা বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতায় প্রতি ডজনের দাম ঠেকেছে 130 থেকে 140 টাকায়। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে, বন্ধু রাষ্ট্রের জন্য হরমুজের ফি মওকুফ ইরানের, যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক না হলে চুক্তি নয় জানালেন ট্রাম্প। হামলা চালাতে ওয়াশিংটনের সংকেতের অপেক্ষায় তেল আবিব। ঢাকার ধামরাইয়ে 45 বছরেও শেষ হয়নি মেডিকেল কলেজ নির্মাণ। বেসরকারি উদ্যোগে প্রায় 16 একর জমির মূল অবকাঠামো নির্মাণের পর থেমে যায় প্রকল্পের কাজ।
এলাকাবাসী বলছেন অনেক ভবন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি নিয়মিত মাদক সেবীকে আড্ডা বসে সেখানে। মোজাফফর হোসেন জয়ের পাঠানো তথ্য ও মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। চারদিকে স্থাপনা, মাঝখানে খোলা স্থান। প্রথমে দেখলে মনে হবে পরিত্যক্ত ঐতিহাসিক কোনো পুরাকৃতি, তবে এটি একটি আধুনিক মেডিকেল কলেজের স্থাপনা। 1985 সালে ঢাকার ধামরাই উপজেলার পাইকপাড়া ও পার্শ্ববর্তী টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ওয়াশি গ্রামের মাঝে প্রায় 16 একর জমির উপর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজ শুরু করেন স্থানীয় শিল্পপতি খান মোহাম্মদ ইকবাল। 20 বছর ধরে চলা স্থাপনা নির্মাণ কাজ পরবর্তীতে বিভিন্ন কারণে থেমে যায়। 2017 সালে তার মৃত্যুর পর প্রকল্পটি স্থবির হয়ে যায়। এলাকাবাসী বলছেন বিশাল জায়গাটি পরিত্যক্ত হওয়ায় ঝোপঝাড়ে ঢেকে গেছে। অনেক ভবন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি নিয়মিত মাদক সেবীদের আড্ডা বসে সেখানে। সরকারের কাছে জোর আবেদন জানাচ্ছি, এটা যেন অতি তাড়াতাড়ি চালুর ব্যবস্থা করে। স্থাপনাটির মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেয়ার কথা জানায় উপজেলা প্রশাসন। পরিবারের মধ্যে তার সন্তানরা কেউ দেশে থাকেন না, বাইরে থাকেন। আমরা কারোর সাথে যোগাযোগ করবো বা যোগাযোগ করে ওটা পরবর্তী কি ব্যবস্থা নেওয়া যায় সেটা নিব, পারছি না আপাতত। তবে তার অন্যান্য আত্মীয় স্বজন আছে, শীঘ্রই চেষ্টা করবো যোগাযোগ করে এটা পরবর্তী কি নেওয়া যায়, হয় তারা ব্যবস্থা নিবে অথবা আমরা সরকারকে অনুরোধ করবো যে স্থাপনা যেহেতু করা শেষ, ভিতরে মসজিদ আছে, বড় স্থাপনা করা আছে, এটাকে অন্য কোনোভাবে ব্যবহার করা যায় কিনা। মেডিকেল কলেজ হাসপাতালটি নির্মাণে ব্যয় ধরা হয়েছিল তৎকালীন 300 কোটি টাকা। সময় সংবাদ, সাভার। বিশ্ব ক্ষয় সচেতনতা দিবস। লোহা বা ইস্পাতে তৈরি পণ্যের গুণগত মান নষ্ট হয়ে যাওয়াকে বলে মরিচাজনিত ক্ষয় বা করোশন। বিভিন্ন ধাতুর ক্ষয় ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করছে অবকাঠামোকে। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব করোশন ইঞ্জিনিয়ার্সের তথ্য বলছে বিশ্বে প্রতি বছর করোশন বা ক্ষয়ের কারণে ক্ষতি হয় প্রায় $2.5 ট্রিলিয়ন, যা বৈশ্বিক জিডিপির প্রায় 3%। এমন প্রতিপাদ্যে এবারও পালিত হচ্ছে ওয়ার্ল্ড করোশন সচেতনতা দিবস। লোহা ইস্পাতের কংক্রিটের ভরে টিকে আছে রাজধানী ঢাকার কত শত আবাসন, কত শত স্থাপনা। কিন্তু কংক্রিটের ভেতরের স্টিল ক্ষয়ে গেলে সেতু, বাড়ি সহ বিভিন্ন কাঠামোর সহনশীলতা কমে যায়, যা যেকোনো দুর্যোগে বাড়ায় ক্ষয়ক্ষতির মারাত্মক ঝুঁকি। বিশেষজ্ঞদের মতে এই ক্ষয় সময় মতো শনাক্ত ও নিয়ন্ত্রণ করা না গেলে ধীরে ধীরে ভেঙে পড়বে সেতু, ভবন, রাস্তা। ঝলমলে এই নগরী নিমিষেই পরিণত হবে পরিত্যক্ত ভাগাড়ে। কংক্রিটের ভিতরে যে স্টিল থাকে, স্টিলের আমাদের যে রড থাকে, সেই রড আসলে করোশনে এটা মরিচা পড়ে এটা নষ্ট হয়ে যায়। শুধু তাই না, এইটা করোশনের কারণে ফুলে যায়। ফুলার ফলে কংক্রিটে একটা চাপ আসে, তার কারণে কংক্রিট ফেটে যায়, ফেটে খুলে খুলে পড়ে যায়। এই বিশেষজ্ঞের শঙ্কা, ভূমিকম্প বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় দুর্বল অবকাঠামো আরও দ্রুত ভেঙে পড়তে পারে, বাড়তে পারে প্রাণহানির সংখ্যা। আমাদের দেশে বড় ভূমিকম্প হলে আমাদের যত না স্ট্রাকচারাল ডিজাইন ফল্ট বা কনস্ট্রাকশন ফল্টের জন্য হবে ক্ষতি, তার থেকে মেইনটেনেন্সের অভাবে করোশনে বাড়িঘর যেগুলো অলরেডি ক্ষতিগ্রস্ত, সেগুলো সবচেয়ে বেশি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হবে। বিশেষজ্ঞরা বলছেন নির্মাণ কাজে সঠিক উপকরণ নির্বাচনের পাশাপাশি সঠিক গবেষণা, প্রযুক্তি ও পরিকল্পনাই হতে পারে এই সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান। বাইরে থেকে মজবুত মনে হলেও ভেতর থেকে করোশন বা ক্ষয় ধীরে ধীরে দুর্বল করে দিতে পারে বিভিন্ন ধরনের অবকাঠামো। বিশেষজ্ঞরা বলছেন সময় মতো রক্ষণাবেক্ষণ না করলে এই ছোট ছোট ক্ষয়ই বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। বন্ধু রাষ্ট্রের জন্য হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে ফি মওকুফ করেছে ইরান। এক প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে গণমাধ্যম মিডল ইস্ট আই। যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক না হলে তেহরানের সঙ্গে চুক্তি নয় বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানে পারমাণবিক হামলা চালানো হবে না বলেও জানান তিনি। ইরানে হামলা চালাতে ওয়াশিংটনের সংকেতের অপেক্ষায় আছে তেল আবিব।
ইরানের সঙ্গে সংঘাত বন্ধে কোনো নির্দিষ্ট সময়সীমা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট জানান, যুক্তরাষ্ট্রের জন্য উপযুক্ত এবং লাভজনক না হওয়া পর্যন্ত ইরানের সঙ্গে কোনো সমঝোতায় যাবে না ওয়াশিংটন। তেহরানের সঙ্গে চিরস্থায়ী চুক্তিতে পৌঁছানোর জন্য তিনি অপেক্ষা করবেন বলেও জানান। এদিন ইরানে পারমাণবিক হামলার বিষয়ে প্রশ্ন করলে সাংবাদিকের ওপর রীতিমতো চটে যান ট্রাম্প। তেহরানে পারমাণবিক হামলা চালানো হবে না বলে জানান তিনি। কেন এমন নির্বোধের মতো প্রশ্ন করা হলো? কেন আমি পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে যাব যখন সাধারণ অস্ত্র দিয়েই তাদের পুরোপুরি ধ্বংস করে দিয়েছি? না, আমি এটা ব্যবহার করব না। পারমাণবিক অস্ত্র কখনোই কারো ব্যবহার করতে দেওয়া উচিত নয়। এর মধ্যেই হরমুজ প্রণালী পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে আছে উল্লেখ করে মাইন স্থাপনকারী কোনো নৌযান দেখলেই গুলি চালানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আলোচনা ও চুক্তির কথা বললেও মধ্যপ্রাচ্য ও ভারত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের সামরিক শক্তি আরও বাড়িয়েছে ওয়াশিংটন। বর্তমানে ওই অঞ্চলে দুটি বিমানবাহী রণতরী সহ যুক্তরাষ্ট্রের অন্তত 26টি যুদ্ধ জাহাজ অবস্থান করছে। বৃহস্পতিবার মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা ও দেশটির জ্বালানি অবকাঠামোয় হামলা চালাতে ইসরায়েল প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। বলেন, হামলার জন্য যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় আছে তেল আবিব। যুদ্ধ বন্ধে ইরানও আলোচনা ও সমঝোতা চায় বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে মার্কিন অবরোধ, অঙ্গীকার লঙ্ঘন ও হুমকি ধামকি আলোচনায় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে উল্লেখ করেন তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার জেরে ঐক্যের বার্তা দিয়েছেন ইরানি নেতারা। রাইসা জান্নাত, সময় সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভার প্রথম দফার ভোটের পর কে কত আসন পাবেন তার হিসেব মেলাতে ব্যস্ত তৃণমূল ও বিজেপি। প্রকাশ্যে আত্মবিশ্বাসী হলেও বিপুল সংখ্যক ভোট পড়ায় দুশ্চিন্তায় দুই শিবির। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। প্রায় 93% মানুষের উপস্থিতিতে পশ্চিমবঙ্গে নির্বাচনের ইতিহাস গড়া ভোট নিয়ে রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রের শাসক ভারতীয় জনতা পার্টি বিজেপি নিজেদের মতো করে জয়ের হিসেব কষতে শুরু করেছে। 2021 সালে উত্তরবঙ্গের 8 জেলায় তুলনামূলকভাবে মমতার দলের চেয়ে ভালো ফল করে মোদীর দল। তবে এবার বিপুল সংখ্যক মানুষের ভোটদানে পাশা উল্টে যাওয়ার আত্মবিশ্বাস শোনা গেল তৃণমূলের মুখে। যদিও বিজেপি নেতা অমিত শাহের দাবি, ভোট হওয়া 152 আসনের অধিকাংশ আসনই যাবে গেরুয়া শিবিরের ঝুলিতে। বিজেপির কোমর ভেঙে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই এবং উন্নয়নের প্রতি পূর্ণ সমর্থন দিয়ে বিপুল জয়ের দিকে এগিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে। और मैं स्पष्ट रूप से आपको बताना चाहता हूं, 152 सीटों में से 110 से ज्यादा सीटें भारतीय जनता पार्टी जीतने जा रही है। ভোট কেন্দ্র থেকে এরই মধ্যে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম কঠোর নিরাপত্তার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। দ্বিতীয় দফার ভোটের প্রচার শেষ হবে 27 এপ্রিল। ফলে শেষ দফার নির্বাচনী প্রচারে মাটি কামড়ে নেমেছে রাজনৈতিক দলগুলো। নরেন্দ্র মোদী স্বাগতম। বৃহস্পতিবার নদিয়া, দক্ষিণ 24 পরগনা ও হাওড়ায় প্রচারণা চালান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে গঙ্গায় নৌকা। বিশ্লেষকরা বলছেন, কলকাতার ভোটের আগে বিজেপি নেতার এই গঙ্গা ভ্রমণ বেশ প্রভাব ফেলতে পারে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। খেলার খবর, বিসিবিতে কোচ হিসেবে কাজ করতে পারবেন কিনা সেই উত্তর খুঁজছেন বুলবুলের আমলে নিয়োগপ্রাপ্ত স্পিন স্পেশালিস্ট কোচ মোহাম্মদ রফিক। নিয়োগের 2 সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও তার সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির সিদ্ধান্ত জানার অপেক্ষায় সাবেক এই ক্রিকেটার। আমি যদি তাদেরতে বেটার হইতে আমাকে নেবেন না কেন? আপনারা তো আমাকে বলেছেন, আমাকে একটা আশ্বাস দিয়েছেন। ক্রিকেট ছাড়ার পর 26 বছরের অপেক্ষা শেষে পেয়েছিলেন বিসিবিতে কাজ করার সুযোগ। তবে মোহাম্মদ রফিকের মতো কিংবদন্তির আনন্দটা স্থায়ী হয়েছে মাত্র একদিন। বুলবুলের বোর্ডে নিয়োগ পান স্পিন স্পেশালিস্ট হিসেবে, কিন্তু দায়িত্ব বুঝে নেওয়ার আগেই সভাপতির সঙ্গে বদলে গেছে রফিকের ভাগ্য। তামিম ইকবাল ক্রিকেট বোর্ডের দায়িত্বে এসেছেন। এখন আদৌ বিসিবিতে কাজ করার সুযোগ পাবেন কিনা সে প্রশ্নের উত্তর জানতে চান রফিক।
শাহরিয়ার নাফিসের সাথে কথা বলছিলাম, ও বললো যে রোগ ভাই আমরা নিউজিল্যান্ড টিমটা খেলাটা আরম্ভ হোক, একটা খেলা, তারপরে বোর্ড প্রেসিডেন্ট আসলে কথা বলবো আপনাকে, তখন আমরা ফোনেতে জানাবো। কিন্তু এই পর্যন্ত এখন তিনি কোনো জানি না। কদিন আগে ঘটা করে ক্যাপ্টেন্স কার্ড দিয়েছেন তামিম ইকবাল, যেখানে আছে নানা সুযোগ সুবিধা, কিন্তু কখনো নেতৃত্ব না দেয়ায় সেই তালিকায় ছিলেন না রফিক। দেশের ক্রিকেটে বরাবরই উপেক্ষিত থাকেন সাবেক এই ক্রিকেটার, অথচ নামের পাশে 125 ওয়ানডে আর 100 টেস্ট উইকেট। অন্তত কীর্তি গড়া ক্রিকেটারদের এই সম্মাননায় যুক্ত করা উচিত ছিল বলে মত রফিকের। যারা এটা যাচাই বাছাই আমি মনে করছি তারা একটু ভুল ডিসিশন নিয়েছে। এটা সিনিয়র প্লেয়ার নিয়ে একটু চিন্তা ভাবনা করলে বোধহয় আরো সহজ হতো। এখন যদি শুধু ক্যাপ্টেনের দিয়ে আলোচনা করবেন, তারও লোক আছে। এখনকার মতো বিসিবিতে এত অর্থ গ্ল্যামার ছিল না রফিকদের আমলে। দেশের ক্রিকেট উন্নতির ভিত্তি স্থাপন হয় তাদের সময়ে। তাই বর্তমান সময়ে বিসিবির অস্থিরতা ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে না বলেই মনে করেন রফিক। ছোটকালে লেখাপড়া করেছেন স্কুলে, যেমন খুশি তেমন স্বাস্থ্য না, আর এখন দেখা যায় যে যেমন খুশি তেমন, একটা বছর দেখেন আপনি 3-4টা স্পোর্ট দেখতে, যেমন খুশি তেমন দেখতে পারতেছেন। তা আমি মনে করি যে এটা ক্রিকেটের ভালো দিক দিয়ে না। রফিকের মতে সভাপতি হিসেবে যিনি থাকুক না কেন, কাজ করতে হবে চেয়ারের গুরুত্ব বুঝে। কাউকে খুশি করা নয়, দেশের ক্রিকেটের উন্নতি করাই হোক বিসিবি সভাপতির প্রধান লক্ষ্য। ওই চেয়ারটা কিন্তু আলাদা একটা ওয়েট আছে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সংসদে ঐক্য, বাইরে কোন্দল, হঠাৎ উত্তপ্ত ছাত্র রাজনীতি, শিক্ষা প্রতিষ্ঠানে চলবে না দলীয়করণ, অস্থিরতা সৃষ্টি করলে ছাড় দেবে না বিএনপি, দ্বিচারিতার অভিযোগ জামাতের। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বিরোধীদের সমাবেশ, সংসদে সমাধান খুঁজছে বিএনপি, আন্দোলনের নামে অরাজকতা হলে মোকাবেলার হুঁশিয়ারি। এবং চলমান তাপপ্রবাহ থাকবে আরও কয়েকদিন, আপাতত নেই বৃষ্টির পূর্বাভাস, উজানের ঢলে হাওড়ে আকস্মিক বন্যার শঙ্কা, আবহাওয়া পরিবর্তনে হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ। এ ছিল দুপুরের সময়। বিভাগীয় সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।